আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাই তানভীর ভৌতিক স্টুডিওর আজকের নতুন ভৌতিক এপিসোডে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আসছে একের পর এক রোমাঞ্চকর আর ভয়ঙ্কর সব গল্প যা সবার আগে পাওয়ার জন্য। আজকের গল্প হালুডাঙ্গার শ্মশান। রচনায় তানভীর আহমেদ। তানভীর আহমেদ জন্মেছেন পাবনা জেলার ঈশ্বরদীতে। ছোটবেলা থেকে তিনি বই পড়তে পছন্দ করতেন এবং বিভিন্ন লেখকের বই সংগ্রহ করতেন। বই পড়ার পাশাপাশি ভূতের গল্প দিয়ে শুরু করেন সাহিত্য চর্চা। মাত্র ২১ বছরের সাহিত্য জীবনে আমাদের একের পর এক উপহার দিয়েছেন। জকের ধন, আফ্রিকার দুর্গম পাহাড়ের হিরে, মাটির পুতুল এবং মতিন মিয়ার সংসার। আজ তানভীর ভৌতিক স্টুডিওতে শুনবেন তার লেখা একটি গল্প, হালুডাঙ্গার শ্মশান। সেদিন রাতে অদ্ভুত গরম পড়েছিল। চারপাশে নিস্তব্ধতা আর আকাশে ঝলমলে জ্যোৎস্না। আমরা কয়েকজন বন্ধু মিলে বাগানের একপাশে বসে গল্প করছিলাম। এমন সময় রাব্বি ভাই, আমাদের চেনা এক বড় ভাই, চুপচাপ সবার দিকে তাকিয়ে বলল, তোমাদের একটা ঘটনা বলি। সত্যি কথা বলতে এখনো এই কথা মনে পড়লেই গায়ের লোম খাড়া হয়ে যায়। এই ঘটনা আমার নিজের জীবনে ঘটেছিল। শুনবে? আমরা সবাই চুপ হয়ে গেলাম। এরপর রাব্বি ভাই বলতে লাগলেন, ঘটনাটা কুরবানির ঈদের ছুটিতে। আমি তখন আমার শ্বশুর বাড়ি বেড়াতে গেছি। জায়গাটা নাটোর জেলার লালপুর থানার পাইকপাড়া গ্রাম। তখন ঠিক বর্ষাকাল, চারিদিকে খাল বিল সব পানিতে ভরা। হালকা বৃষ্টিও পড়ছে সারাদিন। আমি আর আমার শালা তসলিম বসেছিলাম, সাথে ছিল তার ৩-৪ জন বন্ধু। ছোটবেলা থেকে আমার মাছ ধরার খুব শখ। তো কথায় কথায় বললাম, চলো আজ রাতে বিলে গিয়ে মাছ ধরি। সবাই রাজি। ঠিক হলো, সন্ধ্যার পর যার যার বাড়ি থেকে রেডি হয়ে সবাই স্কুল মাঠে জড়ো হবে। তারপর একসাথে বের হব। বৃষ্টি তখন থেমে গেছে। রাত ৮টা পেরিয়ে গেছে। আমরা ৬ জন, আমি, তসলিম, আশিক, খাদেম, দীপু আর আলামিন বের হলাম। প্রথমে পড়ল বিশাল এক আম বাগান, তারপর একটা পুরনো কবরস্থান, তারপর রাস্তা। সেই বাগান এমন, যেখানে দিনের বেলাতেও লোক ঢুকতে ভয় পায়। বাগানের মাঝখানে দুই পাশে ২টা পুকুর। সেখান থেকেই শুরু করলাম মাছ ধরা। এক সময় গিয়ে পৌঁছালাম বিলের দিকে। আমি, আলামিন আর আশিক মাছ ধরছিলাম, বাকি ৩ জন ব্যাগ টানছিল আর গল্প করছিল। আকাশে তখন কালো মেঘ, চারদিকে থমথমে অন্ধকার। মানুষজন নাই বললেই চলে। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম ঈশ্বরদী টু বাঘা রোডের এক জায়গায়, যার নাম মনে নেই, তবে জায়গাটা খুব অদ্ভুত আর ভয় লাগছিল। সেখানে একটা পোড়া কাঠের সাঁকো দেখে একটু বিশ্রাম নিলাম। তখন ঘড়িতে রাত 10টা 30 বাজে। হঠাৎ আলামিন বলল, ভাই, হালুডাঙ্গার দিকে চলেন। ওখানে মাছ বেশি মেলে। নিরিবিলি জায়গা, লোকজন যায় না। আমি বললাম, চলো, ভয় কিসের? আমরা তো ৬ জন। এবার চললাম হালুডাঙ্গার শ্রী শ্রী মহাশ্মশান ঘাটের দিকে। রাস্তাটা অন্ধকার, নীরব আর অজানা। কিন্তু মাছ ধরার নেশায় আমরা এগিয়ে চললাম। প্রায় ৩-৪ কেজি মাছ তো ধরেই ফেলেছি। শ্মশান ঘাটের পাশে একটা পুকুরে দেখি ৭-৮টা করে মাছ পানির উপর ভেসে আছে। লোভ সামলাতে পারলাম না। একটা মাছকে টার্গেট করে টেটা ছুড়লাম, মিস হলো। এরপর আরেকটা মাছ মারলাম, এইবার টেটায় আঘাত লাগলো। কিন্তু যখন টেটা তুললাম, দেখি মাছ না, উঠে এসেছে একটা মানুষের খুলি। আমি ভয় পেয়ে খুলিটাকে লাথি মেরে ফেলে দিলাম পুকুরে। তারপর পুকুরে টর্চ মারতেই দেখি সেই একই মাছটা ঘুরে বেড়াচ্ছে, তার পিঠে টেটার দাগ। আমি আবার টেটা ছুড়লাম। এবারও যখন টেটা তুললাম, মাছ নয়, আবার সেই মরার খুলি। আমি আবার প্রস্তুতি নিচ্ছি মাছ মারার জন্য। কিন্তু যতবার টেটা ছুঁড়ছি, পানিতে স্পষ্ট দেখা গেলেও মাছটা ধরা পড়ছে না। প্রতিবারই টেটা তুলে দেখি, মাছ নয়, উঠে আসছে মানুষের মরার মাথার খুলি। অথচ টর্চলাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মাছগুলো পানিতে ভাসছে। কি অদ্ভুত ব্যাপার! ঠিক তখন খেয়াল করলাম, দীপু শ্মশান ঘাটের পাশে একা বসে বিড়ি খাচ্ছে। আমি ডাক দিলাম, এই দীপু, এদিকে আয়।
সে এগিয়ে এলো, কিন্তু মাছের ব্যাগটা আনার কথা ভুলে গেছে। তখন দীপুর বিড়ির আগুনের আলোয় ঘড়িতে দেখি রাত 12:30। আলামিন আবার টর্চ মারল পানির দিকে। দেখি আগের মতোই মাছ ভাসছে, তবে এবার দীপুকে দেখতে পাচ্ছি না। তখন হঠাৎ দীপু আর খাদেম মিলে আমাকে ডাকে। দীপু বলল, দুলা ভাই, একটা কথা বলতে মনেই ছিল না। আমি বললাম, কি কথা? সে বলল, হাটের উপরের সেই সেলুনওয়ালা লোকটা বলেছিল এই অমাবস্যার রাতে মাছ দেখবি ঠিকই, কিন্তু ধরতে পারবি না। এখন তো দেখি কথাটা মিলে গেল। আমি একটু ঘাবড়ে গিয়ে আশিককে বললাম, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আয়। আশিক কিছু না বুঝেই ব্যাগ নিয়ে এলো আর বলল, তসলিম ভাই কি শ্মশানের ঘাটে? মনে হলো আমাকে ফ্যাল করে তাকিয়ে দেখছিল। আমি বললাম, থাকতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। আলামিন হঠাৎ বলে, ভাই আমি একটা কিছু সঙ্গে করে নিয়ে যাব। আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ে যাবি? সে বলল, মাছ। খাদেম বলল, সম্ভব না ভাই, এবার বাড়ির পথ ধরাই ভালো। বুঝছেন না, কিছু একটা ঠিকঠাক নেই এখানে। তখন আলামিন বলল, আমার দাদা একটা কথা বলেছিল, এমন হলে টেটার লোহার অংশে প্রস্রাব করে তারপর মাছ বা যেটা আছে ওটাকে আঘাত করতে। লোহা হলে ওটা কিছু করতে পারবে না। সে কথা শেষ করেই নিজের কাজ শুরু করল। তসলিম বিরক্ত হয়ে বলল, এইসব বুদ্ধি তোরা কোথায় পাস? এসব করলে সেই মাছ খাওয়া যাবে। খাদেম চিৎকার করে বলল, ভাই আপনি ফোনে কথা বলছেন, টের পাচ্ছেন না কি হচ্ছে চারপাশে? সবাই তখন চুপ হয়ে গেল। আলামিন অনেক চেষ্টা করে একটা মাছ ধরতে পারল। ওজন হবে 1.5-2 কেজি ওজনের রুই। মাছটা তুলতেই শুরু হলো হালকা বৃষ্টি, আর তখনই মনে হলো চারদিক ঝড়ের মতো কাঁপছে। দীপু ধীরে এসে বলল, দুলা ভাই কিছু একটা হচ্ছে, বুঝতে পারছেন? আমি বললাম, হ্যাঁ। একটা সিগারেট দে। সবাই চুপচাপ সিগারেট ধরিয়ে মুখে দিল। খাদেম এবার জোরে বলল, ভাই এবার চলেন, এখানে থাকা ঠিক হবে না। বলতেই দেরি, সবাই উঠে দাঁড়ালাম। একটাই কথা, পেছনে তাকানো যাবে না, কারণ পেছনে যেন ঝড় বইছে, আর মনে হচ্ছে আমাদের পেছনেই কেউ হাঁটছে। অদ্ভুত কারো নিঃশ্বাস পড়ছে ঘাড়ে। আমরা সবাই টর্চ বন্ধ করে সিগারেটের আগুন জ্বালিয়ে হেঁটে চলেছি একসঙ্গে। আলামিনের হাতে সেই টেটা, আর তাতে ঝুলছে সেই রহস্যময় রুই মাছ। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা অবশেষে মেইন রাস্তায় পৌঁছাই। চারপাশ তখন একেবারে নিস্তব্ধ, অদ্ভুতভাবে শান্ত, যেন কিছুই হয়নি। কিন্তু আমাদের শরীর আর মন দুটোই কাঁপছে ভিতর থেকে। রাস্তা ধরে আমরা পৌঁছাই কাছের সেই স্কুল মাঠে। আলামিন হঠাৎ থেমে বলে, ভাই এই মাছ কেউ বাসায় নিয়ে যাবে না। এই জিনিস যদি কেউ ঘরে তোলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমরা সবাই রাজি হই। সিদ্ধান্ত হয় মাছটাকে স্কুলের পতাকার পাইপের সঙ্গে বাঁধা হবে। সকালে এসে দেখা যাবে ওটা আদৌ মাছ কিনা। যা ভাবা তাই কাজ। মোটা লাইলনের দড়ি দিয়ে মাছটাকে শক্ত করে বেঁধে রেখে আমরা রওনা দিই আমার শ্বশুর বাড়ির দিকে। ওখানে পৌঁছে এক বোঝা পাটকাঠি জড়ো করে আগুন জ্বালিয়ে শরীর একটু গরম করি। রাতটা কাটে তসলিমের ঘরে একসঙ্গে। পরদিন সকালে আমরা আবার যাই স্কুল মাঠে, আর সেখানে গিয়ে যা দেখি তাতে আমার পা কাঁপে। মাছটা নেই, তার জায়গায় বাঁধা আছে একটা বিশাল বিড়ালের মতো দেখতে ইঁদুর। কিন্তু এ কোনো সাধারণ ইঁদুর নয়, তার চোখে লাল আগুনের মতো জ্বলজ্বল করছে, আর গায়ের গন্ধে এক ধরনের শ্মশানের পচা মাংসের গন্ধ। আমি কিছু না বলে চুপচাপ ফিরে আসি। সেই বিকাল থেকেই আলামিন আর আশিক দুজনেই প্রচণ্ড জ্বরে কাঁপতে থাকে। শরীর জ্বলছে, ঘোরের মধ্যে বকবক করছে, কখনো হাসে কখনো কাঁদে। আমি বুঝলাম কিছু একটা সত্যিই সঙ্গে করে এনেছিলাম সেদিন। তাই আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে নিজের বাড়ি চলে যাই। ছুটিও শেষ হয়ে এসেছে। পরে শুনি জ্বরটা চলেছে টানা 4-5 দিন। তাদের দুইজনকে মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেব পানি পরিয়ে দেন এবং দোয়া করেন।
তারপর ধীরে ধীরে সুস্থ হয় তারা। কিন্তু আমি এখনো ভাবি, সেই রুই মাছটা কি সত্যিই মাছ ছিল, নাকি শ্মশানের কোনো প্রতিশোধ পরায়ণ আত্মা?